এদিকে আবার দেশে ফিরে ডক্টর ইউনূসের বিচার করার ঘোষণা দিলেন শেখ হাসিনা। পাশাপাশি আন্তর্জাতিক আদালতের সমন্বয়কদের বিচারেরও কথা বলেন গতকাল। অন্যদিকে ২৬ মার্চের মধ্যেই দেশে ঢোকার আশ্বাস দিলেন নেতাকর্মীদের। ২৪ মার্চে তেজগাঁও বিমানবন্দরে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে কোটি কোটি আওয়ামী লীগ কর্মীর সমাগম হবে, আগাম বার্তা দিলেন শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী। প্রতিশোধের বার্তা শেখ হাসিনার। ফেসবুকে ভার্চুয়াল বার্তায় হুঙ্কার মুজিব কন্যা। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলনে কোনো সাধারণ ছাত্র জনতা ছিল না। আন্দোলনে পুলিশ, সেনা, বিজেপি গুলি চালায়নি। আমি দেশে ফিরবো, সব শহীদদের প্রতিশোধ নেব। ইউনূসকে মানবাধিকার লঙ্ঘনের দায় নিতে হবে, ইউনূসেরও বিচার হবে। ভার্চুয়াল বার্তা শেখ হাসিনার। ভয়ঙ্করভাবে ফিরতে চলেছেন রাজনীতিতে। ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়েছে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছিল তাকে। দেশের দুর্নীতি, চাঁদাবাজি সহ নারী অনিরাপত্তার মতো কর্মকাণ্ডকে মনে করে দিয়েছে শেখ হাসিনা। বাংলাদেশের পরিস্থিতি মোটেই সুবিধের নয়, যাকে বলে অরাজক পরিস্থিতি। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারত বিদ্বেষী মন্তব্য দিন দিন বাড়ছে। একেই বাংলাদেশের পরিস্থিতি ভালো নয়। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে দিকে দিকে অশান্তির ঘটনা সামনে আসছে, আর তা কিছুতেই সামাল দিতে পারছেন না মোহাম্মদ ইউনূস। তারা কি দেশের সাথে গাদ্দারি করলো, কিংবা তারা কি দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতার মতো কোনো ঘটনা ঘটাইছে? আচ্ছা, যদি তারা দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা করে থাকে তাহলে সেটা হচ্ছে ভিন্ন কথা। আর যদি সেনাবাহিনী যদি এই ঘটনা না ঘটাই থাকে তাহলে আসলে কি করবেন? মঞ্চে মোটামুটি ভালোই সাপোর্ট দেখাচ্ছেন ডক্টর ইউনূস। আপনারা জানেন যে আজকে বাংলাদেশে আমাদের জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি বাংলাদেশ সফরে এসেছেন। রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সরকারের সাথে কথা বলেছেন, কাজও করেছেন। ইফতারের দৃশ্য আমরা দেখেছি। তবে এই সকল কিছুর ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা বড় ধরনের সাপোর্ট দিয়ে গেছেন। আর সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ভিডিওতে আমরা টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ থেকে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই ভিডিওর অংশ বিশেষগুলো ইতিমধ্যে আপনারা যেগুলো দেখছেন সেগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা দেশে কি হতে যাচ্ছে, আবার কে ক্ষমতা পেতে যাচ্ছে, ডক্টর ইউনূসের কি হবে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনার বিষয়বস্তু কি। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত দেখে সে কথা না বাড়িয়ে তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যান। আসুন আমরা সেই বিস্তারিত দেখে আসি। বাংলাদেশের পরিস্থিতি মোটেই সুবিধের নয়, যাকে বলে অরাজক পরিস্থিতি। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারত বিদ্বেষী মন্তব্য দিন দিন বাড়ছে। একেই বাংলাদেশের পরিস্থিতি ভালো নয়। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে দিকে দিকে অশান্তির ঘটনা সামনে আসছে, আর তা কিছুতেই সামাল দিতে পারছেন না মোহাম্মদ ইউনূস। আর ভারতের সঙ্গে শত্রুতা করার জেরে ভারতের সাহায্য থেকে বঞ্চিত হতে হচ্ছে বাংলাদেশবাসীকে। কাজেই সব দিক থেকেই মহা বিপদের মধ্যে বাংলাদেশের নাগরিক। এমনিতেই বর্তমানে বাংলাদেশের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ, তার উপর আবার জাতিসংঘের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য খাবারের যে বরাদ্দ তা কমিয়ে অর্ধেক করে দেওয়া হয়েছে। আর বাংলাদেশে খাবারের জন্য এমনিতেই হাহাকার অবস্থা। তার উপর বর্তমানে বাংলাদেশের মধ্যে 15 লক্ষ রোহিঙ্গা রয়েছে, নিজেরাই খেতে পাচ্ছে না, রোহিঙ্গাদের কি খাওয়াবে? এই অবস্থার মধ্যে জাতিসংঘের কাছে নিজেদের বেহাল অবস্থার কথা বললেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সফরে যান। 14 মার্চ শুক্রবার সকালে জাতিসংঘর মহাসচিব প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে তার কার্যালয়ে যান। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেখানে তিনি দীর্ঘক্ষণ ধরে বৈঠক সারেন। এরপরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং প্রায় 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে দেখা করার যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা নেন। এর আগে 2018 সালে বাংলাদেশ সফরে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 4 দিনের সফরে 13 মার্চ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় যান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তবে জাতিসংঘ কি বাংলাদেশকে এই রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় আগে যেরকম ভাবে আর্থিক সহায়তা করত সেই রকম সহায়তা করবে?
এটা কিন্তু সবথেকে বড় একটা বিষয়। যদি না করে, যদি যে বরাদ্দ কমানো হয়েছে সেই বরাদ্দ যদি আরো কমানো হয়, তাহলে রোহিঙ্গা ইস্যু সামাল দেবে কিভাবে বাংলাদেশ? ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান সহ একাধিক দেশে অর্থনৈতিক সাহায্য বন্ধ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সম্প্রতি আমেরিকার দক্ষতা বিষয়ক দপ্তরের প্রধান ট্রাম্প ঘনিষ্ঠ ব্যবসায়ী ইলন মাস্ক বিষয়টি নজরে আনেন। ভারতকে দেওয়া 21 মিলিয়ন আমেরিকান ডলার বন্ধ করে দেওয়া হয়, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ 182 কোটি টাকা। এদিকে বাংলাদেশকে বন্ধ করে দেওয়া হয় 29 মিলিয়ন আমেরিকান ডলারের আর্থিক সাহায্য। ইলন মাস্কের দপ্তর ডজ দাবি করেছিল বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে আমেরিকার সরকার খরচ করেছিল 29 মিলিয়ন ডলার। সম্প্রতি ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কমিটির একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে বলেন, রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালী করতে এবং তাদের সাহায্য করার জন্য 29 মিলিয়ন আমেরিকান ডলার দেওয়া হয়েছিল বাংলাদেশকে, যাতে তারা একটি উগ্র বাম কমিউনিস্টকে ভোট দিতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কাকে সমর্থন করেছে। এরপরই ট্রাম্প নিশানা করেন ভারতকে। তিনি বলেন, নির্বাচনে ভারতকে সাহায্য করার জন্য 18 মিলিয়ন আমেরিকান ডলার। কেন? আমরা পুরনো কাগজের ব্যালটে ফিরে যাব না? আমাদের নির্বাচনে ওরা কেন সাহায্য করবে না? ভারতের অর্থের প্রয়োজন নেই, ভারত এমনিতেই খুব ধনী। ডোনাল্ড ট্রাম্প সেদিন কি বলেছিলেন শোনাবো আপনাদের। In Moldova, $29 million goes to strengthen the political landscape and help them out so that they can vote for a radical left communist in Bangladesh. You had to see who they supported. You wouldn't believe, yeah, you would believe it. Nobody in this room would be in that group. $20 million for fiscal federalism and $19 million for biodiversity in Nepal. $47 million for improving learning outcomes in Asia. $18 million for helping India with its elections. Why the hell? Why don't we just go to all paper ballots, let them help us with their elections, right? Voter ID. Wouldn't that be nice? We're giving money to India for elections. They don't need money. They take advantage of us pretty good. One of the highest tariff nations in the world. We try and sell something, they have a 200% tariff, and then we're giving them a lot of money to help them with their election. এবারে জাতিসংঘের এই বরাদ্দ কমাতে বাংলাদেশ কিন্তু ভীষণ রকম চাপে পড়ে গেল। এবারে দেখুন, এই রোহিঙ্গা সমস্যা বাংলাদেশ মোকাবিলা করতে পারবে কিনা সেটা যেরকম একটা বড় প্রশ্ন। যদি মোকাবিলা করতে না পারে, যদি অবস্থা আরো খারাপ হয়, সেই রোহিঙ্গা সমস্যা কিন্তু ভারতের জন্য একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তার কারণ এই রোহিঙ্গারাই অনুপ্রবেশ করছে, ভারতে ঢুকছে এবং ভারতের যে স্থিতাবস্থা সেই স্থিতাবস্থাকে নষ্ট করার চেষ্টা করছে, যেটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া বা স্বাভাবিক একটা পদ্ধতি। কয়েকদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, অর্থাৎ আমেরিকার সফর গিয়েছিলেন। সেখানে ওভাল অফিসে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প দুজনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, বাংলাদেশের বিষয়টি আমি প্রধানমন্ত্রী মোদীর ওপরে ছেড়ে দিলাম, কারণ তিনি বাংলাদেশ নিয়ে দীর্ঘদিন ধরে পুরো বিষয়টি পর্যালোচনা করছেন, পর্যবেক্ষণ করছেন। সুতরাং এই বিষয়টি আমি প্রধানমন্ত্রী মোদীর ওপর ছেড়ে দিলাম। কি বলেছিলেন সেদিন ডোনাল্ড ট্রাম্প শোনাবো আপনাদের। Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration, and then Muhammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was, this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. And Mr. President, শুনলাম আমরা ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন, এবং সেই সময় পাশে নরেন্দ্র মোদী বসেছিলেন এবং তিনি বললেন যে আমি পুরোটাই প্রাইম মিনিস্টার মোদীর ওপরে ছেড়ে দিলাম। এবারে একবার ভাবুন যে ডোনাল্ড ট্রাম্পের এরকম বক্তব্য, এবং তারপর তিনি তার বক্তব্যে বলছেন যে এখানে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই, আমরা এ বিষয়ে কিছু বলবো না বা আমরা এ বিষয়ে কিছু মন্তব্য করব না। কিন্তু সমস্যা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আসার পরপরই ইউএসএড বাংলাদেশ বন্ধ করা হয়েছে।
$29 মিলিয়ন। ভাবতে পারছেন এত বিপুল পরিমাণ অর্থ সাহায্য দেওয়া হতো ইউএসএড এর মাধ্যমে। এবং বলে রাখি, এই অর্থ সাহায্য বা আর্থিক সহায়তা কিন্তু করা হয়েছিল যখন জো বাইডেন প্রেসিডেন্ট ছিলেন। সেই সময় বাইডেনের শাসনকালে এই টাকাটা বাংলাদেশের কাছে এসেছিল। যদিও সে সময় এই ইউএসএড বাংলাদেশ বন্ধ হওয়ার পর মোহাম্মদ ইউনূসের যারা উপদেষ্টারা রয়েছেন তারা সংবাদ মাধ্যমে বলতে শুরু করেছিলেন যে রোহিঙ্গা সমস্যা মোকাবিলা করার জন্য যে এড আমেরিকার তরফ থেকে পাওয়া যায় সেটা কোনো রকম ভাবে বন্ধ হচ্ছে না। সত্যি কি তাই? যখন বলা হচ্ছে যে ইউএসএড এর কোনো টাকা পয়সাই বাংলাদেশকে দেওয়া হবে না, তার মানে তো আলাদা করে রোহিঙ্গা সমস্যা মোকাবিলার কথা তো কিছু স্পেসিফিক করা হয়নি। অর্থাৎ সার্বিকভাবে অর্থ সাহায্য বন্ধ করা হয়েছে। এবার জাতিসংঘের এই বরাদ্দ কমানোয় বাংলাদেশের মাথায় হাত, রোহিঙ্গা সমস্যা কিভাবে মোকাবিলা করবে। আপনাদের এ বিষয়ে মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে। আমি তো এখানে বসে কোনোদিন নূর ভাইকে জিজ্ঞাসা করবো না নূর ভাই কেন পলিটিক্যাল পার্টির এত টাকা কোথা থেকে পায়, কার টাকার উৎপত্তি কই থেকে আসে, প্লাস এই যে জাতীয় নাগরিক পার্টির ব্লুটুথ বয় হান্নান মাসুদ, যাকে নিয়ে সাংবাদিক ইলিয়াসও ভালো হয়ে যাওয়ার কথা বলেছেন এবং অনেক অভিযোগ আছে তার বিরুদ্ধেও। আবার এই দলটার ফাইন্যান্স নিয়েও অনেক প্রশ্ন আছে যে টাকা কোথায় থেকে পাচ্ছে। তো হান্নান মাসুদের বক্তব্য, নূর ভাই আপনি যে দল চালান আপনি কই থেকে পান? তবে নূরের নামের আগে একটা ট্যাগ ছিল, আমরা দেখেছিলাম বিকাশ। সারা বাংলাদেশে বিকাশ নুরু হিসেবে তিনি একসময় পরিচিত ছিলেন, ভিপি নূরের ট্যাগের পাশাপাশি। আর হান্নান মাসুদ সাম্প্রতিক সময়ে এই যে আমাদের সমন্বয়ক পরিষদ, এই নিয়ে গতকালকে একটা টকশোর মধ্যে আপনারা যে দৃশ্যপট দেখেছেন, সেখানে এখন ভিপি নূরের বক্তব্য হচ্ছে এই যে ছাত্রদের আপনারা একটা জমকালো ইফতার পার্টি দেখছেন, এই ইফতার পার্টিতে খাবারটা সার্ভিস দিতে হচ্ছে বসুন্ধরা গ্রুপ। ইভেন এই আয়োজনের পেছনে একটা বড় ধরনের সহযোগিতা করছে বসুন্ধরা গ্রুপ। যদিও আমি এর আগে জানতাম না, আজকে ভিপি নূরের বক্তব্য থেকে জানা গেল। কারণ হান্নান মাসুদের বক্তব্যতে আপনাদের আয়ের উৎস কি? এখন আমরা যা দেখছি আর কি, একসময় কিন্তু এই যে হান্নান মাসুদ, তারা ভিপি নূরের কিন্তু সতীর্থ ছিলেন বা কর্মী ছিলেন ছাত্র অধিকার পরিষদ। তো ভিপি নূর এই যে নীতি কথা বলছে যে সমন্বয়কদের মধ্যে কোন এক নারী তাবাসসুম না কি জানি নামটা, ভুল হইতে পারে, বাট একজন সমন্বয়ক তিনি একটা টেন্ডার টিকার তিনি নিয়ে গেছেন, এটা রিটেন্ডার হচ্ছে। বিভিন্ন জায়গায় প্রমোশনের ক্ষেত্রে এরা ভূমিকা রাখছে, পদোন্নতির বেলায় এরা ভূমিকা রাখছে, ফোনে ফোনে বহুত কিছু করছে, অনেক কিছু করছে। এটার জন্য কি আসলে মানে ছাত্রদের প্রতি মানুষের যে মেন্টালিটি সেটা বিষিয়ে যাচ্ছে। হান্নান মাসুদ আবার বলছিলেন যে আপনার খেয়াল আছে এত যে নীতি কথা বলেন, এই যে বেয়াদব টেয়াদব ডাকছে দেখছেন তো ভিপি নূরে। তো হান্নান মাসুদ আবার কথা বলতে গিয়ে হালকা কান্দেও দিচ্ছেন। মানে সমন্বয়কদের মধ্যে এক ছেলে মোটামুটি কান্না মাসুদ হিসেবেও তার কিছুটা পরিচিতি আছে। যাই হোক, মাসুদ আবার বলছিল এত যে নীতি কথা বলেন আপনি দল কেমনে চালান, যে আমরা যারা একটা সিন্ডিকেট একটা কমিটি, তা আপনি তো এগুলাই করছেন, ছাত্র অধিকার পরিষদে গণ অধিকার পরিষদে আপনি বড় বড় পোস্ট পদবি গুলা দিয়ে দিচ্ছেন, লেজুর ভিত্তিক কর্মকাণ্ড করছেন, এখন আপনি আবার আমাদেরকে ধাক্কা দিচ্ছেন, এত নীতি কথা বললেন না ভাই। মানে আমরা যেটা দেখছি আর কি, যে আসলে দেখেন ক্ষমতাকে নিয়ে কত ধরনের কর্মকাণ্ড, আর সব জায়গায় যেখানে টাকা এখানেই কিন্তু ধোঁয়াশা। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির আয়ের উৎস নিয়ে যতটা বক্তব্য আসতেছে ততটা অন্য দল নিয়ে নাই। এখন হান্নান মাসুদের বক্তব্য, আমরা নতুন, জনগণ আমাদের প্রতি অনেক আকাঙ্ক্ষা রাখে, মানুষের কনসার্নে আমরা থাকি, এই কারণে আমাদের সবকিছু নজরে পড়ে, বাকিদের গুলা পড়ে না। বাকিদের গুলো পড়ে, যেমন ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে এই টাকার উৎস নিয়ে নানান বক্তব্য আমরা দেখছি, এটার পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক দেখছি। তবে এই প্রথমবারের মতন ভিপি নূর এবং মাসুদের মধ্যে যে ক্ল্যাশ হয়েছে তাই না, এর আগেও কিন্তু ভিপি নূর তার কমিটিকে বা তার পার্টিকে বিলুপ্ত করে জাতীয় নাগরিক পার্টির একটা বড় পদ দিলে তিনি রাজি ছিলেন, এমন বক্তব্য কিন্তু এই হান্নান মাসুদে দিছিল। পরে আবার নূরের যিনি সতীর্থ আছেন আরেকজন কি জানাম, তিনি বলছিলেন যে না, নুরু ভাই এই কাজ করতে পারে না, তোমরা আমাদেরকে প্রস্তাব দিছো, আমরা এটা করি নাই। মানে এক রঙ্গমঞ্চ তৈরি হচ্ছে আর কি, যেখানে টাকা সেখানে আসলে ঘাপলা, যেখানে টাকা সেখানে অস্পষ্টতা। আর বড় বড় কোম্পানিগুলা যারাই ফাইন্যান্স করে, কেউ হয়তো মামলা থেকে বাঁচার জন্য করছে, কারণ অনেক কোম্পানির এমডিরা এই মুহূর্তে জেলে আছেন, আবার অনেকে হয়তো ভবিষ্যতের জন্য করছেন।
বাট সব কাজেই স্বার্থ, দেশের না ব্যক্তি ব্যক্তি সবাই। ভালো থাকবেন। সরকারি দেশের উপযুক্ত প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার বা সেনাবাহিনী তারা কি দেশের সাথে গাদ্দারি করলো কিংবা তারা কি দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতার মতো কোনো ঘটনা ঘটাইছে? আচ্ছা, যদি তারা দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা। অসংখ্য ধন্যবাদ সৌন্দর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।